নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 222 থেকে 231 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 222 নম্বর পাতায় ত্রিভুজের মধ্যে স্থূলকোণ খুঁজি। পাশে দেখতে পাচ্ছি এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে। আমরা এবি বাহুর মাপ পেয়েছি 4.3, বিসি 5.1 এবং সিএ 7.8 সেমি। এবিসি ত্রিভুজের এবি ও বিসি বাহুর দৈর্ঘ্য অসমান, তাহলে এটা হবে বিষমবাহু ত্রিভুজ। এবার কোণের মাপ দেখব চাঁদার সাহায্যে। কোণ এবিসি 110 ডিগ্রি, কোণ এসিবি 30 ডিগ্রি, কোণ বিএসি 40 ডিগ্রি। তাহলে কোণ এবিসি এর মান 90 ডিগ্রির চেয়ে বড়, আবার 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে কি দাঁড়ালো? এটা স্থূলকোণী ত্রিভুজ। এটা তাহলে সব কোণগুলো আমরা যোগ করলে কত পাই? 110 যোগ 30 যোগ 40, তাহলে আমরা পাচ্ছি 180 ডিগ্রি। এবার পাশের ত্রিভুজটায় ছবিটা দেখে আমরা এবার বাহুগুলো মেপে লিখে নিয়েছি। ত্রিভুজ এবিসি এর এবির বাহুর দৈর্ঘ্য 3.3 সেমি, বিসির দৈর্ঘ্য 4.7 সেমি, সি এর দৈর্ঘ্য 7.3 সেমি। তাহলে সব বাহুগুলোই অসমান, কোনো বাহুরই মাপ সমান নয়, তাহলে এটা হবে বিষমবাহু ত্রিভুজ। পরের পাতায় চাঁদার সাহায্যে আমরা ত্রিভুজের মাপগুলো করে লিখে নিয়েছি। কোণ এবিসি 130 ডিগ্রি, কোণ এসিবি 20 ডিগ্রি, কোণ বিএসি 30 ডিগ্রি। তাহলে এবিসি কোণের মাপটা 90 ডিগ্রির চেয়ে বড়, আবার 180 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এটা হবে স্থূলকোণী ত্রিভুজ। আমরা সব কোণগুলো যোগ করে কত পেয়েছি? 130 যোগ 20 যোগ 30, আমরা পেয়েছি 180 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এবার কি বলেছে? 1 নম্বর চিত্রে বাহুভেদে বিষমবাহু আর কোণভেদে স্থূলকোণী। 2 নম্বর চিত্রেও বাহুভেদে বিষমবাহু আর কোণভেদে আমরা স্থূলকোণী ত্রিভুজ পেয়েছি। তাহলে কোণ অনুযায়ী আমরা ত্রিভুজের কটা ভাগ পেলাম? কোণ অনুযায়ী 3টে ভাগ পেলাম। স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আর বাহু অনুযায়ী কটা ভাগ পেলাম? 3টে ভাগ পেলাম। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। 224 নম্বর পাতায় কি আছে দেখো? ছক কাগজে ত্রিভুজ আঁকি। ছক কাগজে 4টে ত্রিভুজের ছবি দেওয়া আছে। এবার নিচের প্রশ্নগুলো দেখো। একের প্রশ্ন আছে, ছক কাগজ তৈরি করে সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকে চাঁদার সাহায্যে কোণগুলির মাপ লিখি। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখো, প্রথমের ছবিটাতেই আমরা দেখতে পাচ্ছি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা কোণগুলো মেপে নিয়েছি। কোণ এবিসি 60 ডিগ্রি, কোণ বিসিএ 60 ডিগ্রি, কোণ সিএবি 60 ডিগ্রি। 2 নম্বর আছে, ছক কাগজ তৈরি করে সমকোণী ত্রিভুজ এঁকে কোনটি সমকোণ ও কোনটি অতিভুজ দেখায়। তাহলে দেখো সমকোণ আমরা দেখতেই পাচ্ছি, কোণ এবিসি সোজা লাইন আছে, কোণ এবিসি 90 ডিগ্রি সমকোণ। আর অতিভুজ কোনটা? এসি বাহুটা অতিভুজ। পরের ছবিটাতেও আমরা দেখতে পাচ্ছি কোণ এবিসি সমকোণ আর এসি বাহুটা অতিভুজ। 3 নম্বর প্রশ্ন আছে, ছক কাগজ তৈরি করে স্থূলকোণী ত্রিভুজ এঁকে কোনটি স্থূলকোণ দেখায়। অপর সূক্ষ্মকোণ দুটির মান চাঁদার সাহায্যে মেপে দেখি। তাহলে আমরা মেপেছি কোণ এবিসি 115 ডিগ্রি, কোণ বিসিএ 30 ডিগ্রি, কোণ সিএবি 35 ডিগ্রি। তাহলে আমরা চাঁদার সাহায্যে মাপগুলো পেয়ে গেছি। 225 নম্বর পাতায় হাতে কলমে ছক কাগজের সাহায্যে একটি ত্রিভুজের 3টি কোণের মানের সমষ্টি নির্ণয় করি। প্রথমে একটা দেখতে পাচ্ছি 3টি কোণের মান লেখা আছে 180 ডিগ্রি। একটা ছক কাগজে ত্রিভুজ আঁকা আছে। এটি একটি বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ। এরকম মাপে 3টি ত্রিভুজ কেটে নেওয়া হয়েছে। দেখো নিচে 3টি ত্রিভুজ আঁকা হয়েছে।
এরপর কি বলেছে, সাদা কাগজে 3টি ত্রিভুজ নিজের মতো করে সাজিয়ে লিখি। নিজের মতো করে 3টে ত্রিভুজ ABC নাম দিয়ে দেখো পরপর করা আছে। কোণ ABC যোগ কোণ BAC যোগ কোণ ACB সমান 180 ডিগ্রি। তাহলে আমরা যেদিক থেকেই মাপি না কেন কোণগুলো যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। 226 নম্বর পাতায় গোলাকার পথে কিছু খুঁজি। গোলাকার জিনিস খুঁজি ও আঁকার চেষ্টা করি। আমরা কয়েকটা চেনা জিনিসের সাহায্যে বৃত্ত আঁকবো। দেখো একটা গ্লাসের ছবি আছে, তার উপর অংশটা গোলাকার, বৃত্ত আঁকা আছে। 5 টাকার কয়েন, ঘড়ি, 2 টাকা, এগুলো সব গোলাকার এবং বৃত্তর আকৃতি। এইভাবে যে বিভিন্ন মাপের ছোট বড় বৃত্ত পেলাম তাদের প্রত্যেকটিতে বক্ররেখা একটি। আর কি কি বৃত্ত খুঁজে পাই, দেখো থালার ছবি আছে, ঝুড়ির ছবি আছে। নিচে বলেছে বৃত্ত খুঁজে ছবি আঁকতে। আমি নামগুলো লিখে দিয়েছি, তোমরা বৃত্তের ছবি আঁকবে। বাটির ওপরি অংশ মোমবাতি গোল, তার বৃত্ত হয় বোতলের গোল। নিচের অংশ গ্লাসেরও ওপরি অংশ গোলাকার, সেগুলো সব বৃত্তের আকৃতি আসবে, তোমরা ছবি আঁকবে। 227 নম্বর পাতায় চলে এসেছি। বিভিন্ন ধরনের দৈর্ঘ্যের সরলরেখা আঁকার জন্য আমরা কি ব্যবহার করি, স্কেল। বিভিন্ন কোণ মাপার জন্য আমরা কি ব্যবহার করি, চাঁদা। পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন আকার দেওয়ার চেষ্টা করি, তাকে আমরা কি বলবো, বৃত্ত। বৃত্ত কিভাবে আঁকা হয় তার প্রসেসটা এখানে দেওয়া আছে। 1 নম্বরে আছে পেন্সিল কম্পাসের এক প্রান্তে কাঁটা থাকে, অপর প্রান্তে ছুঁচালো মুখগুলো পেন্সিলে ঢুকিয়ে স্ক্রু দিয়ে মজবুত করে আটকায়। 2 নম্বরে আছে খাতায় একটা বিন্দু নির্দিষ্ট করি। 3 নম্বর আছে পেন্সিল কম্পাসে দুটো বাহুকে বৃত্তের মাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নির্দিষ্ট দূরত্বে রাখি। 4 নম্বরে পেন্সিল কম্পাসের কাঁটাটিকে খাতার নির্দিষ্ট বিন্দুর ওপর দৃঢ়ভাবে বসিয়ে এমনভাবে ঘোরায় যাতে অপর প্রান্তের পেন্সিল এক বিন্দু থেকে সরে সেই বিন্দুতে ফিরে এসে খাতায় একটা বৃত্ত পাই। তাহলে পেন্সিলের কাঁটাটা একটা বিন্দুতে বসিয়ে আমরা এমনভাবে গোলাকার আকৃতিতে ঘুরবো যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই এসে মিশবে, তাহলেই আমরা একটা গোলাকার বৃত্তের আকৃতি পাবো। পরের পাতায় 228 নম্বর পাতায় কি বলেছে, একই বিন্দুতে কম্পাসকে বসিয়ে কতগুলো বৃত্ত পাই। তাহলে একটা বিন্দুতে বসিয়ে আমরা পেন্সিলকে বাড়িয়ে বাড়িয়ে বৃত্ত আরও বাড়াতে পারি। যেমন দেখো কি বলেছে, বৃত্তাকার মাঠে যখন দৌড় প্রতিযোগিতার জন্য বিভিন্ন লাইন করা হয় তখন বাইরের প্রতিযোগী আগে দাঁড়ায় আর ভেতরের প্রতিযোগী পিছনে দাঁড়ায়। দেখে মনে হয় প্রতিযোগীদের ভেতরে বৃত্ত ছোট কিন্তু বেশি দৌড়াতে হয়, আবার বাইরের বৃত্ত বড় কিন্তু কম দৌড়াতে হয়। খাতায় একটা কম্পাসকে নির্দিষ্ট বিন্দুতে বসিয়ে যখন অনেকগুলো বৃত্ত আঁকি সব বৃত্ত সমান হয় না, ছোট থেকে বড় বিভিন্ন আকার ধারণ করে, কিন্তু পেন্সিল ও কাঁটার দূরত্ব বাড়িয়ে কমিয়ে অনেক বৃত্ত পায়। তাহলে এখানে পাশে দেখো বৃত্তের ছবি দেওয়া আছে, নির্দিষ্ট বিন্দুতে ও বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকলাম, তাহলে ওটা হলো বৃত্তের কেন্দ্র। এবার বলেছে ব্যাসার্ধ। বৃত্তের আকার পেন্সিল ও কম্পাসের দূরত্ব নির্ভর করে ব্যাসার্ধ, আর এই বৃত্তগুলির কেন্দ্রকে বলে সমকেন্দ্রিক বৃত্ত। মানে একটা কেন্দ্র থেকেই অনেকগুলো বৃত্ত আঁকা হয়েছে, তাই সমকেন্দ্রিক বৃত্ত। 229 নম্বর পাতায় কি আছে দেখো, বৃত্তের পরিধি। কোনো বৃত্তাকার মাঠের বৃত্তের ওপরে কোনো একটি বিন্দু থেকে মাঠের ধার বরাবর হাঁটতে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে দৈর্ঘ্যের অতিক্রম করতে হয় তাকে বলা হয় পরিধি। মানে বৃত্তের গোলাকার যে চারিদিকটা তাকে বলে বৃত্তের পরিধি। এবার নিচে দেখছি দুটো বৃত্তের ছবি দেওয়া আছে। এবার আমরা 1 নম্বর প্রশ্নটা দেখি। দুটো বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 15 ও 10 মিটার। দুটো মাঠের ধার বরাবর বেড়া দিতে গেলে কোন দৈর্ঘ্যের বেড়া বেশি লাগবে? তাহলে 15টা বেশি লাগবে। 15 ব্যাসার্ধের দৈর্ঘ্যের বৃত্তটা বড় হবে, তাহলে ধার বরাবর বেড়া দিতে 15 মিটার দৈর্ঘ্যের বেড়ায় বেশি বেড়া লাগবে। 2 আছে তামার তার দিয়ে দুটি বৃত্তাকার রিং তৈরি করব।
একটার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি ও অপরটার ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। কোন রিংয়ের জন্য বেশি তামার তার লাগবে? তাহলে যেটার ব্যাসার্ধ বেশি সেই বৃত্তটাই বড় হবে, তাহলে তার জন্য রিং বেশি লাগবে। তাহলে 4 সেমি রিংয়ের জন্য বেশি দৈর্ঘ্যের তামার তার লাগবে। পরের পাতায় বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত আঁকি ও তাদের বিভিন্ন অংশ খুঁজি। বলেছে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকবো। কীভাবে আঁকবো? প্রথমে 4 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা স্কেল দিয়ে মেপে নেব। এবার এ বি সরলরেখাটা আঁকা হলো। কম্পাস ও কাঁটা দিয়ে এ বিন্দুতে বসিয়ে বি বিন্দুতে পেন্সিল রেখে দূরত্ব মেপে নিতে হবে। এ বি পর্যন্ত কম্পাসটা বাড়িয়ে নিতে হবে। এবার এ বিন্দুতে বসিয়ে বি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কম্পাসকে ঘুরিয়ে নির্দিষ্টভাবে বৃত্ত আঁকতে হবে। বাকি বৃত্তগুলো আঁকার তোমরা চেষ্টা করো। এই বৃত্তগুলি আঁকতে গিয়ে জানলাম যে একটি নির্দিষ্ট বৃত্ত আঁকতে কী কী লাগে? একটা বিন্দু লাগে, একটা ব্যাসার্ধ লাগে। এবার কি বলেছে? বৃত্তের বিভিন্ন অংশ খুঁজি। পাশে একটা বৃত্তের ছবি দেওয়া আছে, অনেক লাইন টেনে নাম দেওয়া আছে। কোনটাকে কি বলে আমরা দেখে নেব। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, মানে যেখান থেকে আমরা ছবিটা আঁকতে শুরু করেছিলাম। ব্যাসার্ধ কি কি আছে? ও এ, ও বি, ও সি, ও ডি। বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করে আমরা কি পাই? ই এফ পেয়েছি, ডি সি পেয়েছি, জি এইচ, এম এন, কে এল। এই সরলরেখাংশগুলিকে কি বলে? বৃত্তের জ্যা। সরলরেখাংশগুলি ডিসি বৃহত্তম। এটাকে কেন্দ্র করেই বলে এটা বৃত্তের ব্যাস। বৃহত্তম হলো জ্যা। আবার ডিসি সমান ডিও যোগ ওসি সমান ডিও যোগ ডিও সমান 2DO। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কি? 2 গুণ ব্যাসার্ধ। ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের 2 গুণ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এবার আমরা জেনে নেব বৃত্ত থেকে আমরা কি কি পেলাম। আমরা প্রথমে পেয়েছি পরিধি, যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তাকে বলে পরিধি। তারপর পেয়েছি কেন্দ্র, বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে যে নির্দিষ্ট বিন্দুটা থেকে আমরা বৃত্তর দূরত্ব পাই সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তারপর পেলাম জ্যা, বৃত্তের যে কোনো নির্দিষ্ট দুটি বিন্দু যোগ করে যে সরলরেখাংশ পাই তাকে বলে জ্যা। তারপর পেলাম ব্যাস, বৃত্তের বৃহত্তম জ্যা যা বৃত্তের কেন্দ্রবিন্দুকে ছেদ করে তাকে বলে ব্যাস। আর ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র বা বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরলরেখাংশকে বলে ব্যাসার্ধ। বৃত্তচাপ কাকে বলে? বৃত্তের যে কোনো অংশ বৃত্তচাপ বলে। আর দেখো অর্ধেকটাকে, বৃত্তের যে কোনো অংশকে বৃত্তচাপ ছবি দিয়ে দেখানো আছে, নীল অংশটা। আর অর্ধবৃত্ত কাকে বলে? বৃত্তের অর্ধ অংশকে অর্ধবৃত্ত বলা হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।